আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত প্রাণ গল্পের প্রথম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নিজের বাগদত্তাকে সারপ্রাইজ দিতে এসে তাকে নিজের ওই বেস্ট ফ্রেন্ডের সাথে অপ্রীতিকর অবস্থায় আবিষ্কার করবে তা কল্পনায় ভাবতে পারেনি প্রাণ। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো সে সামনে, যেন সে মনে প্রাণে চাইছে সে যা দেখেছে বুঝেছে সবটাই মিথ্যে হোক, ভুল প্রমাণিত হোক এই মুহূর্ত। কিন্তু চাইলেই কি তা আর হয়? যে সত্য একদম ফকফকে পরিষ্কার তা কিভাবে মিথ্যে প্রমাণিত হবে? কথাটা ভেবে উঠতেই অজান্তেই নয়নযুগল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। ভিজিয়ে গেল তার গাল। ঝাপসা দৃষ্টিতে কিঞ্চিত ফাঁক হয়ে থাকা দরজার ওপারে স্পষ্ট দুইজন নরনারীর বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে গেল সে অবিলম্বে। তবে সেই কথা জানল না কেউ। নিজেদের মধ্যে এতই মত্ত ছিল দুজন যে চোখে পড়ল না দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মেয়েলি গঠনের অবয়বটির দিকে। ধৈর্যের বাঁধ মনে হয় এবার ভাঙল। সহ্য হলো না এসব নষ্টামি। সে এগিয়ে এসে দরজা ঠেলার জন্য হাত বাড়ালেও তাদের বিষাক্ত কথা কর্ণকুহরে পৌঁছাতেই সে হাত গুটিয়ে নিল সে। লম্বা এক নিঃশ্বাস নিয়ে নিশ্চুপ পায়ে পিছিয়ে গেল প্রাণ। দিক বিদিক লক্ষ্য না করে হাতের পার্সটা মুঠো করে ধরে বেরিয়ে পড়ল সে। যাওয়ার পূর্বে দরজাটা লাগিয়ে গেল ঠিকই, তবে সেই আওয়াজ পৌঁছালো না কারো কর্ণকুহর পর্যন্ত। টলমল পায়ে বাড়ির বাহিরে এসে দাঁড়ালো প্রাণ। শরীর তার প্রচণ্ড রকম কাঁপছে, হাঁটতে কষ্ট হচ্ছে বেশ। খোলা চুলগুলো এলোমেলো হয়ে এসেছে, কাঁধে ঝুলানো ওড়না মাটির সাথে মিশে চলেছে। দু চোখের নিচে কাজল লেপটে গিয়েছে বিশ্রীভাবে, গালেও দাগ বসে আছে। বাহাত দিয়ে কাজলে ভেজা গালজোড়া মুছে নিল সে, সাথে সাথে হাতের কোণও হয়ে গেল কাজল রাঙা। ধীর পায়ে এগিয়ে গেল সে। গাড়ির শব্দ শুনে যদি নয়ন বুঝে যায় প্রাণ এসেছে তাহলে তার সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে, এই ভেবে গাড়ি একদম বাহিরে পার্ক করেছিল সে। তবে এই ছোট ভাবনা যে তাকে এত বড় সত্যের মুখোমুখি করবে তা কি আর সে জানতো? কোনো রকম হেঁটে বড় গেটের সামনে এসে থামতে রহিমকে মাথানত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখলো। লোকটার বয়স 40 ঊর্ধ্বে, গায়ের গরম ছিমছাম, ঠোঁট দুটো পানের পাতার কালচে রঙে রাঙা, পরনে দরজার প্রহরীর উর্দি। প্রাণ তার দিকে তাকিয়ে নিভন্ত কণ্ঠে বলল, চাচা দরজাটা খুলে দিবেন একটু? রহিম এবার চোখ তুলে তাকালেন। প্রাণের এমন বিধ্বস্ত চেহারা দেখে তার মায়া হলো বটে। সে তো জানেন ভেতরে কি হচ্ছে। এ যে নতুন নয়, বছরখানেক ধরে চলে আসছে। দীর্ঘশ্বাস ফেলে সে ধাতস্থ কণ্ঠে বলল, মা আপনি কষ্ট পায়েন না, ছোট্ট সাপ সত্যিকারে তোমারই ভালোবাসে। ওই ডাইনি হ্যার মাথা। রহিমকে কথার মাঝে থামিয়ে দিয়ে প্রাণ বলে উঠল, কারো পক্ষ নিতে হবে না আপনার চাচা। আমি কোনো 5 বছরের বাচ্চা নই যে আমাকে কথায় ভোলানো যাবে। ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার বেশ আছে। রহিম এবার লজ্জায় মাথা নুইয়ে ফেললেন। প্রাণ পুনরায় বলে উঠে, দরজাটা খুলে দিন চাচা। রহিম এবার কথা এগোলেন না, চুপচাপ লোহার দরজাটা খুলে দিলেন। প্রাণ নিস্তব্ধ পায়ে একবার বেরিয়ে নিতে গিয়েও থমকে দাঁড়ালো। পেছনে ঘুরে পার্স ব্যাগ থেকে কয়েক হাজার টাকার নোট বের করে রহিমের দিকে এগিয়ে দিয়ে বলল, চাচা এটা আপনি রাখেন। নয়ন যাতে জানতে না পারে আমি এসেছিলাম এখানে, এটা আমার অনুরোধ। রহিম বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করেন, আমাকে টাকা কেন দিচ্ছেন? প্রাণ রহিমের হাতের মুঠোয় টাকা গুজে দিয়ে বলে, একবার আপনি বলেছিলেন না আমি আপনার মেয়ের মতো, তাহলে আজ আমি সেই মেয়ে হিসাবেই অনুরোধটুকু করছি, ফেলবেন না প্লিজ। নয়ন যাতে কোনোভাবে আমার আসার কথাটা জানতে না পারে। প্রাণের কথায় রহিম দুর্বল হয়ে পড়লেন। বড়লোকদের প্রতি তার তীব্র অনীহা থাকলেও প্রাণের এমন অমায়িক আচরণের জন্যই রহিম প্রাণকে কখনো নিচু চোখে দেখতে পারেননি। সে জানে নয়ন কেমন, 1 নম্বরের লম্পট, ধুরন্ধর প্রকৃতির মানুষ। তার মতো মানুষের জন্য এই ফুলের মতো মেয়েকে আর যাই হোক কষ্টে দেখতে পারবেন না তিনি। নেহাত তখন প্রাণকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলেছিলেন, এ ব্যতীত কিছুই না। তিনি এবার মৃদুস্বরে আশ্বস্ত করে বললেন, টাকা লাগবো না মা, আপনি নিশ্চিন্তে থাকুন, ছোট্ট সাপ কিচ্ছু জানবে না। প্রাণ কথা শুনল না। টাকাটা রহিমের হাতে গুজে দিয়ে তাকালো দোতলা বিশিষ্ট সুবিস্তীর্ণ বাড়িটার পূর্ব পাশের আধারে অর্ধমিলিত রুমটার পানে। পাশ থেকে রহিম জিজ্ঞেস করে উঠলেন, আপনি কি ছোট্ট সাহেবরে মাফ করে দিবেন? প্রাণ আনমনে বলে উঠে, অন্যায়ের কখনো ক্ষমা হয় না চাচা। কথাটা বলে প্রাণ বেরিয়ে আসে সেখান থেকে। বদ্ধ রুমের ওপাশ থেকে অবিরাম আওয়াজ ভেসে আসছে, সাথে তাল মিলিয়ে ভঙ্গুর হৃদয় তুলছে তীব্র ঝংকার। কেঁপে কেঁপে উঠছে সুখ নির্ভিলার প্রত্যেকটি ইট পাথর। উম্মাদের ন্যায় ভাঙচুর করেই চলেছে প্রাণ। নিজেকে কোনোভাবে সংযত রাখতে পারছে না সে। চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে চলেছে নোনা জলের স্রোতধারা। থামাথামির কোনো নামগন্ধ নেই। এতটা আঘাত সে আগে কখনো পায়নি, কখনো না। প্রতারক আর বিশ্বাসঘাতকতার চরম পরিচয় পেয়েছে আজ সে, যাকে চিত্তের অর্ধেকাংশ জুড়ে রাজ করতে দিয়েছে, যাকে নিয়ে জীবনের প্রথমবারের মতো স্বপ্ন বুনেছে।
সে এমনভাবে প্রতারণা করবে তা কখনো ভাবতে পারেনি। সে বিশ্বাসঘাতকতা করেছে, তাও বিশ্বাসঘাতকতা করেছে কার সাথে মিলে, যাকে সে নিজের চেয়ে বেশি বিশ্বাস করেছে। নিজের বান্ধবী কম বোন মেনে এসেছে। নয়ন ও জেসিকা মিলে এভাবে তার পিঠে আঘাত করবে তা ইহকালেও ভাবিনি সে। কি দোষ ছিল তার? কেন এভাবে ঠকানো হলো তাকে? ছোট থেকে পাওয়া দমবন্ধকর কষ্ট কি কম ছিল যে আজকে তার পাল্লা ভারী করতে নতুনত্বের আগমন? বিধাতা কি তাকে সারা জীবন কষ্টের ভাগিদার বানাতেই পাঠিয়েছেন এই পৃথিবীতে? সহ্য হচ্ছে না কিছুই প্রাণের। ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখা ব্লু ওশেন পারফিউমের বোতলটি তুলে সজোরে আছাড় মারল পাশের দেয়ালে। ক্ষণে সেটি বিপরীত বেগে ছুটে এসে গায়ের পাতলা চামড়া ভেদ করে সর্বাঙ্গে গেঁথে গেল নিপুণভাবে। গৌরবর্ণ গা লেপটে গেল আগুন ঝরা কৃষ্ণচূড়ার রঙে। ব্যথায় আনচান করে উঠল মন। প্রাণ পাত্তা দিল না সেদিকে। ডান পা সামনের দিকে এগিয়ে দ্বিতীয় বস্ত্র হাতে নেওয়ার সময় বড় কাচের টুকরোটিও আড়াআড়িভাবে গেঁথে গেল। এবার ব্যথা নিতে না পেরে প্রাণ মৃদু আর্তনাদ করে মেঝেতে বসে পড়ল। গলায় দলা পাকিয়ে থাকা সকল আকুলতা ব্যাকুলতা বেরিয়ে এলো চিৎকার করে। অশ্রুকণা সব ঝরল মুক্তা হয়ে। নিজের জীবনের প্রতি দুঃসহ নিয়ে মৃত্যুর কামনা করল বিধাতার কাছে। এদিকে ভাঙচুরের শব্দ শুনে নিচ থেকে দৌড়ে আসলেন আশা বেগম। দরজার পাশে দাঁড়িয়ে অনবরত করাঘাত করে চলেছেন তিনি। কয়েক মিনিট পর নম্রস্বরে বলে উঠলেন, প্রাণ মামুনি আমার, দরজা খোলো। কি হয়েছে বলো আমায়। দরজা খোলো না সোনা। একটু সময় পর সব নিস্তব্ধতায় ডুবে গেলে ভয়ে আটোসাটো হয়ে গেলেন আশা বেগম। মিনিট 15 ডাকাডাকির অহেতুক চেষ্টা চালিয়ে যাওয়ার পরও যখন প্রাণ দরজা খুলল না তখন আশা বেগম কিছুটা ভয় পেলেন। দ্রুত নিচে নেমে নিজের রুমে চলে গেলেন তিনি। আলমারির ভেতর থেকে প্রাণের রুমের ডুপ্লিকেট চাবি মুঠোয় পুরে ছুটলেন উপরের দিকে। দরজা খুলে ভেতরে ঢুকতেই নজরে পড়ল রক্তাক্ত প্রাণের দেহটার দিকে। মেঝেতে মূর্তির ন্যায় 2 পা জড়িয়ে বসে আছে। অভিব্যক্তিহীন এক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। ডান পায়ের পাশ দিয়ে সরল রেখার ন্যায় গড়িয়ে চলেছে উষ্ণ রঙের ধারা। চারিদিকে বেহাল পরিস্থিতি অদেখা করে আশা বেগম ছুটলেন প্রাণের নিকট। খুব সন্তর্পণে প্রাণের ক্ষতে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, মামুনি আমার কি হয়েছে? নিজের এই হাল কেন করেছিস? আয় উপরে খাটে বস, আমি মলম লাগিয়ে দিচ্ছি। প্রাণ প্রত্যুত্তর করল না, নড়লও না। আশা বেগম হাজারখানেক প্রশ্ন করার পরও কোনো উত্তর না পেয়ে শেষে বলে উঠলেন, কি হয়েছে বল আমায়। তুই না নয়ন বাবাকে সারপ্রাইজ দিতে গেলি, তাহলে এখন এমন কেন করছিস? ও কি কিছু বলেছে তোকে? ঝগড়া হয়েছে দুজনের মাঝে? বল আমাকে। প্রাণ কয়েক মুহূর্ত চুপ থেকে বলে উঠে, প্রতারক সে আশা মা, বিশ্বাস ভেঙেছে আমার। হি ইজ এ ব্লাডি বাস্টার্ড। আশা বেগম কি বুঝলেন কে জানে। তিনি প্রাণকে ধরে বললেন, কি হয়েছে পরে শুনবো, জখমে মলম লাগানো জরুরি, আমার সাথে আয়। কথাটা বলে এক প্রকার জোর খাটিয়ে আশা বেগম প্রাণকে ধরে তুলে বিছানায় বসালেন। দ্রুত ফার্স্ট এইড বক্স এনে ক্ষত স্থানগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে হাতে পায়ে ব্যান্ডেজ করে দিলেন। অতঃপর প্রাণের মাথায় আদুরে ভঙ্গিতে হাত বুলিয়ে বলেন, এবার কি হয়েছে বল আমায়। কি করেছে নয়ন? প্রাণ এতক্ষণ নিচে তাকিয়েছিল। আশা বেগমের কথা কর্ণগোচর হতেই চোখ তুলে তাকালো। ঈষৎ রক্তিম হয়ে আসা অক্ষিকাজ ক্ষোভের আগুনে দ্যুতিময়, পরিপূর্ণ কঠোরতায়। কিছুটা সময় নিয়ে প্রাণ আশা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বলতে শুরু করলো সবটাই। সব জেনে আশা বেগমের বুক কেঁপে উঠল। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ভাবলেন, ছোট থেকে মেয়েটা কি কম সয়েছিল যে এখন আবার এসব হয়ে গেল? ভালোবাসা নামক মরীচিকা কি কখনো সত্যের রূপ নিবে না তাহলে? দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আশা বেগমের। হঠাৎ প্রাণ বলে উঠল, ওদের কখনো ক্ষমা করব না আমি আশা মা। প্রাণের আবেগ বিশ্বাস ভালোবাসা নিয়ে খেলেছে তারা। এর পরিণাম তাদের ভোগ করতেই হবে। ছাড়বো না আমি কাউকে, কঠোর শাস্তি দিব, তুমি দেখে নিও। প্রাণকে এমন আচরণ করতে দেখে আশা বেগম ঘাবড়ে গেলেন। শুকনো গলায় ঢোক গিলে বললেন, মামুনি তুমি এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি কেমন? ঘণ্টাখানেক পর প্রাণ সে অবস্থায় বিড়বিড় করতে করতেই ঘুমিয়ে গেল। প্রাণ ঘুমিয়ে পড়তে আশা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রুমের চারদিকে ভালোমতো পরোক্ষ করে পরিষ্কারের কাজে লেগে পড়লেন। প্রাণ নিজের পেশাজনিত কারণে এতদিন দেশের বাইরে ছিল। বিদায় বাসার সকল সার্ভেন্টদের 1 সপ্তাহের ছুটি দিয়েছিল সে, যার জন্য আজ বাড়িটা নিত্যদিনের চেয়ে একটু বেশি নিস্তব্ধ। ঘটনাও সব ভাটা পড়ল এর মাঝেই। ভালোই হয়েছে একদিক দিয়ে, পাঁচকান হবে না কোনো কথা। পরবর্তীতে যা হবে সব আড়ালে আবডালে। সার্ভেন্টদের ছুটির মেয়াদ 2 দিন পরে শেষ হওয়ার কথা হলেও কাল বিকেলের মাঝেই সবাইকে হাজির হতে বললেন আশা বেগম। প্রাণ যেহেতু ফিরে এসেছে সেহেতু নিজের কাজে সামান্যটুকু হেরফের তার চলবে না। তবে এটা এখন মুখ্য বিষয় না। মেয়েটাকে তিনি সামাল দিবেন কিভাবে এটা ভাবার বিষয়। পাগলামি করবে না তো আবার? প্রত্যুষের আলো ফোটা মাত্র নয়ন ডাকে কম্পিত হলো সুখ নির্ভিলা। সে ডাক প্রাণের কর্ণকুহরে বিচরণ করা মাত্র ঘুম ছুটে গেল তার। ঘুম ঘুম চোখে তাকানো মাত্র নয়নের চিন্তিত মুখশ্রী ভেসে উঠল তার অক্ষি কাছে।
প্রাণের ঘুম ভাঙতে দেখে নয়ন উৎকণ্ঠিত হয়ে বলতে শুরু করলো, তোমার এই অবস্থা কেন প্রাণ? কি হয়েছিল? আর তুমি বাংলাদেশে কবে আসলে? আমাকে জানালে না কেন? নয়নের মুখশ্রী স্পষ্টভাবে অক্ষি কাছে ভেসে উঠতেই প্রাণের ঘুম ছুটে গেল। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো নয়নের উদ্বিগ্ন শঙ্কিত চেহারাটির দিকে। অতপর ধীরে ধীরে গতরাতের তিক্ত স্মৃতিগুলো মন মস্তিষ্কে হানা দিতেই বক্ষস্থল দুমড়ে মুচড়ে উঠল। ক্ষোভের অগ্নিশিখা দাপাদাপি করে ছড়িয়ে পড়ল শিরায় উপশিরায়। নেত্রযুগল হয়ে উঠল ঈষৎ রক্তিম। বিতৃষ্ণায় দৃষ্টি ঘুরিয়ে নিল প্রাণ। ঘৃণায় যেন শরীর কেঁপে কেঁপে উঠছে। প্রাণকে মুখ ঘুরিয়ে নিতে দেখে নয়ন বলে ওঠে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত প্রাণ গল্পের প্রথম পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এতিম ছেলের জীবন গল্পটি আমাদের সেকেন্ড চ্যানেল সাজিদ অলওয়েজ অন ফায়ারে আপলোড করা হইতেছে। তোমরা আমাদের সেকেন্ড চ্যানেল থেকে গল্পটা দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।